তুমি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছো যেখানে বাতাস থেমে যায় আর প্রতিটি দেয়াল ফিসফিস করে বলে ফিরে যাও? আজ আমি তোমাকে নিয়ে যাব এক ভয়ঙ্কর বাড়িতে, যেখানে বাস্তব আর অদ্ভুতের সীমা মুছে যায়। এ বাড়ির প্রতিটি জানালা লুকিয়ে রেখেছে এক অভিশপ্ত ইতিহাস, প্রতিটি ছায়া যেন কারো চোখ। আমি তন্ময় সেই রাতের প্রতিটি মুহূর্ত আবার বর্ণনা করব, যখন আমরা তিনজন সেই বাড়িতে পা রেখেছিলাম আর বুঝিনি কারো ঘুম ভাঙাতে যাচ্ছি, এমন কারো যে শত বছর ধরে শান্তিতে ঘুমাতে পারেনি। প্রস্তুত তো? তাহলে শুরু হোক ভয়ঙ্কর বাড়িতে আমার আতঙ্কের অভিজ্ঞতা। চোখের মতন স্পিচ বাবল। আমি ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসতাম। অন্ধকার ঘরে বসে টিমটিম আলোয় বন্ধুরা মিলে গল্প শুনতাম। কেউ জানালার দিকে তাকাতে সাহস পেত না। তবুও জানি না কেন আমি সবসময় এই অজানার প্রতি এক অদ্ভুত আকর্ষণ বোধ করতাম। আমাদের শহরের এক প্রান্তে ছিল একটি বাড়ি, পুরনো, পরিত্যক্ত, শ্যাওলা জমা দেয়ালে ফাটল ধরা এক প্রাসাদ সদৃশ বাড়ি। সবাই একে চিনত দত্ত বাড়ি নামে। মানুষ বলতো এখানে নাকি রাত নামলেই কান্নার আওয়াজ শোনা যায়, জানালার ভেতর হঠাৎ লাল আলো জ্বলে ওঠে, আর কুকুরেরা কখনোই ওই পথ ধরে হাঁটে না। প্রথমে ভাবতাম সবই গুজব, কিন্তু একদিন এক বন্ধুর হঠাৎ কথায় সব বদলে গেল। তুই কি সত্যি দত্ত বাড়িটার কথা শুনেছিস? রনি জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম, হ্যাঁ শুনেছি, কিন্তু এসব ফালতু গুজব। তখন সায়ন্তন হেসে বলল, ফালতু বলছিস? চল প্রমাণ করে আসি, আজ রাতেই যাই। সেই মুহূর্তে চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু বুকের ভেতর হালকা কাঁপুনি ছড়িয়ে পড়ল। তুই পাগল নাকি? আমি বললাম, রাতের বেলা ওখানে যাবি? এই তো ভয় পেয়ে গেলি? রনি ঠাট্টা করল। বন্ধুর চ্যালেঞ্জ আমি কখনো ফিরিয়ে দিইনি, তাই শেষ পর্যন্ত বলেই ফেললাম, ঠিক আছে যাব, কিন্তু যদি কিছু হয় দোষ তোর। রাত 10:30। আমরা তিনজন, আমি, রনি আর সায়ন্তন, হাতে টর্চ আর মোবাইল ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। চাঁদের আলো মেঘে ঢাকা, রাস্তাটা শুনশান। দত্ত বাড়ির গেটের কাছে পৌঁছাতেই গা শিউরে উঠল। মরচে ধরা লোহার গেটটা একটু বাতাস লাগতেই কিচ শব্দ করে খুলে গেল, যেন কেউ ভিতর থেকে ডাকছে, এসো এসো ভেতরে। বাড়িটা বিশাল, কিন্তু ভেঙে পড়েছে। জানালার কাচ ভাঙা, দরজায় সাদা দাগ, যেন কেউ নখ দিয়ে ঘষেছে। ওই দেখ, সায়ন্তন চেঁচিয়ে উঠল। আমরা তাকিয়ে দেখি দোতলার জানালায় কেউ দাঁড়িয়ে আছে, ছায়ামূর্তি, একেবারে স্থির। আমি টর্চের আলো ফেলতেই কিছু নেই, শুধু ফাঁকা জানালা। সব রেকর্ড করছি ভাই, ইউটিউবে আপলোড দেব। দত্ত বাড়ির সত্যিকারের রহস্য। আমরা তিনজন ভেতরে ঢুকলাম। দরজা ঠেলে খোলার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত গন্ধ, পচা কাঠ, পুরনো ধুলো, আর যেন রক্তের মতো কিছু। ভিতরে টেবিল, চেয়ার, কিন্তু সব ছেঁড়া কাপড়ে ঢাকা। দেয়ালে ঝুলছে এক মলিন প্রতিকৃতি, এক বৃদ্ধের, চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল। মনে হচ্ছিল ছবিটা আমাদের দিকে তাকিয়ে আছে। এই লোকটাকে জানিস? আমি জিজ্ঞেস করলাম। রনি মোবাইলের আলো ফেলল ছবির নিচে লেখা কথায়, অমরেশ দত্ত, 1897। মৃত্যুর তারিখ নেই। আমাদের তিনজনের নিঃশব্দতা হঠাৎ ভেঙে গেল সায়ন্তনের চিৎকারে, রনি, তোর পেছনে কে দাঁড়িয়ে আছে? সায়ন্তনের গলা শুনে আমি আর রনি একসাথে পেছনে ঘুরে তাকালাম। টর্চের আলো ঘুরে পড়ল ধুলোর মেঘে, বাতাসে উড়ে আসা পুরনো পর্দায়। কেউ নেই। তুই কি দেখছিস? আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম। সায়ন্তন ফ্যাকাশে মুখে বলল, আমি ঠিক রনির পেছনে একটা ছায়া দেখলাম। মানুষ না, কিছু একটা। রনি হাসার চেষ্টা করল, তুই অনেক হরর মুভি দেখিস বোধ হয়। কিন্তু তার গলায় কম্পন ছিল। আমরা ঠিক করলাম একটু ভিতরের ঘরটা ঘুরে দেখি, তারপর বেরিয়ে যাব। তিনজনেই মোবাইলের আলো জ্বালিয়ে আলাদা আলাদা দিকে এগোলাম। আমি একলা এক ঘরে ঢুকে পড়লাম। ঘরের দেয়ালে ফাটল ধরে আছে, টেবিলের ওপর একটা পুতুল রাখা, কালো পোশাক পরা, মুখটা ফাটা, চোখের জায়গায় গর্ত। অজান্তেই আমার হাত কাঁপতে লাগলো। ঠিক তখনই পেছনে থেকে শুনলাম, চলে যা। কণ্ঠস্বরটা খুব নিচু, ফিসফিস করে বলা, কিন্তু পরিষ্কার। আমি ঘুরে তাকাতেই কিছু নেই, শুধু পর্দাটা নড়ছে, যেন কেউ সবে পাশ দিয়ে হেঁটে গেছে। আমার বুকের ভেতর ধকধক শব্দ হচ্ছে, মোবাইলের আলো কাঁপছে। আমি দরজার দিকে দৌড় দিলাম। রনি বলল, তুইও শুনেছিস কোনো আওয়াজ? আমি মাথা নাড়লাম, আমার ঘর থেকে কেউ কথা বলেছে। সায়ন্তন হঠাৎ বলল, চুপ, শুন। দূরে দোতলা থেকে আসছে মেয়ের কণ্ঠে কান্নার আওয়াজ, মৃদু কিন্তু খুব বাস্তব।
আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। কেউ কিছু বলতে পারছিল না। তবুও রনিই প্রথম বলল, চল দেখি ওটা কি। দোতলার ঘরে বাতাসে ধুলো উড়ছে। একটা ঘর আধখোলা, ভিতর থেকে আলো ঝলক দিচ্ছে, হলুদ টিমটিম। রনি দরজাটা ঠেলে খুলতেই আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঘরের মাঝখানে একটা কাঠের দোলনা, তার ওপরে বসে আছে সেই পুতুলটা যেটা আমি নিচের ঘরে দেখেছিলাম। আর দোলনাটা আস্তে আস্তে দুলছে, কেউ ঠেলছে না তবুও। এটা এটা কিভাবে এখানে এল? আমার গলা শুকিয়ে গেল। সায়ন্তন মোবাইল দিয়ে ভিডিও করতে করতে বলল, দোস্ত, এটা সত্যিই কিছু একটা আছে এখানে। ঠিক তখনই দোলনাটা থেমে গেল। পুরো বাড়িটা নিস্তব্ধ। আর পরের মুহূর্তে জানালার বাইরের কাছে একটা মুখ দেখা গেল, ফ্যাকাশে সাদা, চোখ দুটো একদম লাল। আমরা চিৎকার করে পেছনে সরে গেলাম। কাঁচটা হঠাৎ ভেঙে গেল, আর ভেতরে ঢুকে এলো ঠান্ডা বাতাসের ঝাপটা। সব মোবাইলের আলো একসাথে নিভে গেল। রনি, আমি ডাকলাম, কোনো উত্তর নেই। সায়ন্তন, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর খুব ধীরে কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছ। আমি চমকে পেছনে তাকালাম। অন্ধকার ছাড়া কিছুই নেই। আলো নিভে যাওয়ার পর কয়েক সেকেন্ড পুরো বাড়িটা নিস্তব্ধ ছিল। আমি শুধু শুনতে পাচ্ছিলাম নিজের হৃদস্পন্দন আর ঠান্ডা বাতাসে জানালার কাছের ঝনঝন শব্দ। রনি, সায়ন্তন। আমি অন্ধকারে হাত বাড়িয়ে ডাকলাম। কেউ সাড়া দিল না। মোবাইলের স্ক্রিনটা অন করতে গিয়ে দেখলাম ব্যাটারি পুরো শেষ, অথচ আধ ঘন্টা আগেও ছিল 70%। হঠাৎ পাশের দিক থেকে কারো গলার আওয়াজ এল, বেরিয়ে যাও, এই বাড়ি তোমাদের নয়। আমি থমকে গেলাম। কণ্ঠটা যেন কারো খুব কাছে থেকে আসছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। টর্চের আলো জ্বালাতেই দেখি দেয়ালের কোণে কেউ বসে আছে। সাদা ধবধবে কাপড়ে ঢাকা এক বৃদ্ধ। চুলগুলো এলোমেলো, চোখ দুটো কোটরের ভেতর কালো গর্তের মতো। আমি কাপা গলায় বললাম, কে আপনি? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলল, বলল, তুমি কেন এলে এখানে? অমরেশ দত্ত শান্তিতে নেই। বৃদ্ধের গলায় যেন 100 বছরের ভার। সে বলল, একসময় এই বাড়িতে অমরেশ দত্ত নামে এক জমিদার থাকত। ধন সম্পত্তির লোভে নিজের স্ত্রী আর সন্তানকে বলি দিয়েছিল কালোতন্ত্রের সাধনায়। তারপর থেকেই এই বাড়ি অভিশপ্ত। তার আত্মা এখানেই বন্দী হয়ে আছে, সে কাউকে যেতে দেয় না। আমি অবিশ্বাসের চোখে তাকিয়ে আছি। ঠিক তখনই ওপরে থেকে চিৎকার এল, রনির গলা। ঘরে ঢুকতেই দেখি রনি মেঝেতে পড়ে আছে, অচেতন। তার গলার পাশে কালচে দাগ, যেন কেউ শক্ত করে ধরেছিল। সায়ন্তনও পাশে দাঁড়িয়ে হতভম্ব। ও হঠাৎ চিৎকার করে পড়ে গেল। সায়ন্তনের গলায় কাঁপুনি। আমি রনিকে টেনে তোলার চেষ্টা করছি, ঠিক তখনই ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভেতরটা ঠান্ডা হয়ে গেল এমনভাবে যেন